হোল্ড, আপনারা সবাই নেমে আসুন। কোথা থেকে আসছেন? গুলশান থেকে। স্যার, এরা সব খাওয়া। আমরা তো রেগুলার খাই না, মাঝে মধ্যে বন্ধু বান্ধব একসাথে হলে একটু শখ করে খাই। সবগুলোকে গাড়িতে তোলেন। ব্রাদার, 1 মিনিট। আরে বড় লোকের ছেলে পেলে একটু আটটু ফুর্তি ফার্তা করবেই, ছেড়ে দাও। একটু আগেই বললাম থানায় যেতে হবে, এখন পুরো তার উল্টো। ভাই, দেশটা এভাবেই চলবে? এইভাবে এইভাবে কেউ কলিং বেল চাইপা ধরে বসে থাকে? তুমি তো জানোই যে আমি তোমার জন্য সারা রাত জায়গায় বসে থাকি। আমি তোমার জন্য বাজাই না, জজ সাহেবকে একটু ডিস্টার্ব করি। হাত মুখ ধোও নাই, পেটে কিছু পড়ে নাই, শুরু করে দিছো এই বিষ খাওয়া। জজ সাহেব কোথায়? চা খাইতেছে, এখনই বলতে বাইরেও। শোনো শোনো শোনো, শিগগির গিয়ে বলো আমার টাকা লাগবে, ক্যাশ না থাকলে চেক দিয়ে যেতে বলো। নাও, হ্যাঁ। টাকার অঙ্ক বসিয়ে নিতে বলো। টাকার অঙ্ক তো লেখেনি। তোমারে বসায় নিতে কইছে। 1 মিনিট। ওকে। জি ম্যানেজার সাহেব। অ্যামাউন্টটা অনেক বড়, আপনার পারমিশন ছাড়া তো ক্যাশ করতে পারছি না স্যার। কত? 50 লাখ। ছেলে তো আমারই। ওকে স্যার, থ্যাংক ইউ। আর ওই আমার এক বন্ধু স্বপন, ওরা 1-1.5 বছর ধরে একটা সংগঠন তৈরি করেছে, আজকে তার উদ্বোধনী। আরে ধর, এইসব অনুষ্ঠানে গিয়ে কি করব? ওদের সংগঠনের প্রধান নাকি এক সুন্দরী মেয়ে, তার ভিতরে নাকি আগ্নেয়গিরির মতো আগুন। চল না দেখে আসি আজকে কেমন আগুন। চল দেখি। আমি একটা কাজের জন্য গিয়েছিলাম একটা ডিপার্টমেন্টে। আমি 2 মাস ঘুরেও কাজটা করাতে পারিনি। পরে আমারই সংগঠনের একজন কর্মী, ওকে পাঠালাম একটা খাম দিয়ে। মাননীয় মন্ত্রী, বিশ্বাস করবেন 10 মিনিটে কাজটা হয়ে গেল। আমি অফিসের বাইরে অপেক্ষা করছিলাম, ভেতরে গেলাম এবং ওই ভদ্রলোককে বললাম যে 2 মাসে আমি যে কাজটা করতে পারলাম না, 10 মিনিটে কিভাবে কাজটা হলো তাও আমি জানি। উনি আমার উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গেলেন, সবার সামনে অকথ্য ভাষায় গালাগাল করলেন। সবাই আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন আমি একটা চিড়িয়াখানার জন্তু। যে বাড়িটা, যে অফিসটা আপনার জন্য বরাদ্দ রাখা হয়েছে, সেটাও কিন্তু আপনার পৈতৃক কিংবা ব্যক্তিগত সম্পত্তি নয়, সবে জনগণের টাকা, আমাদের টাকা। ঠিক তেমনি সরকারি কর্মচারীদেরকে লালন পালন করতে যে হাজার হাজার কোটি টাকা রাষ্ট্র বরাদ্দ রেখেছে, তাও কিন্তু জনগণের টাকা, এই আমাদের। কিরে, জিম মেরে গেলি কেন? কোথায় যাবি? আর এখানে তো আমার একার ক্রেডিট না, সবার ক্রেডিট ছিল। অর্পিতা, তো ভালো তো হতেই হবে। আমার বন্ধু শাহিন। আসসালামু আলাইকুম। শাহিনের ওয়ালাইকুম বন্ধু আসসালাম। স্বাধীন চৌধুরী তোমার সাথে পরিচিত আচ্ছা, হতে এসেছে। আসসালামু আলাইকুম। বসুন না। বসবো না, শুধু একটা কথা বলতে চাই। জি বলুন। আপনার বক্তৃতা শুনে ভালো লেগেছে, পাশাপাশি মনে হয়েছে আপনার কপালে অনেক দুর্গতি আছে। আমি জানি, প্রীতিলতা, ইলামিত্র, এমন আরো অনেকের জীবনের পরিণতি আমি জানি। আমি আমার সহযাত্রীদেরকে এমনভাবে তৈরি করব যাতে আমি না থাকলেও আমার জায়গায় যেন আরো 5 জন শক্তভাবে দাঁড়িয়ে যায়, আর এই 5 জন না থাকলেও ওই 5 জনের জায়গায় যেন আরো 25 জন শক্তভাবে দাঁড়াতে পারে। আপনার চোখে এত পেইন কেন? আমি কি কোনো সাহায্য করতে পারি? যেমন? যেমন ধরুন 2-4 লাখ টাকা ডোনেট করলাম আপনার সংগঠনকে। অবশ্যই পারেন, তবে এখনই নয়। আরও 2-4 দিন আসুন আমাদের মাঝে, বুঝুন আমাদের সংগঠনকে, তারপর ভালো মনে হলে অবশ্যই করবেন। আগে বুঝে নিতে হবে।
দাতার দান করার পেছনে কোনো উদ্দেশ্য আছে কিনা? কি রে, আমাদের দুইটার সাথে তুই মারছিস 6টা, এত খাচ্ছিস কেন? দাঁড়াও, কোনো ভদ্র ঘরের ছেলে এত রাতে ঘরে ফেরে? নেক্সট টাইম সময় মতো ফিরতে বললে ফিরবো, না হয় ফিরবো না। হঠাৎ করে তোমার এত টাকার দরকার হলো কি কারণে? আমি টাকা চাওয়াতে জজ সাহেব রাগ করে আমাকে ব্ল্যাঙ্ক চেক দিলেন। আমিও ভাবলাম প্রতিদিন টাকা চাওয়ার চাইতে একবারে কিছু টাকা তুলে রাখাই ভালো। একটু নাড়া দিয়ে দেখলাম জজ সাহেবের অ্যাকাউন্টটা কেমন ভারী। তাছাড়া হারামের টাকা যত বেশি খরচ করা যায় ততই মঙ্গল। এই হারামের টাকা মানে কি? হ্যাঁ, হারামের টাকা মানে কি? এই যে প্রাসাদের মতো বাড়ি, চাকর, দারোয়ান, ড্রাইভারদের বেতন, সংসার খরচ, আপনার এবং জজ সাহেবের ক্লাব খরচ, সেই সাথে সামাজিকতা, দান ধ্যান, সব মিলিয়ে এই সংসারের প্রতি মাসের খরচ 10 থেকে 12 লক্ষ টাকা। কত টাকা বেতন পান আপনার স্বামী? বলুন, কত টাকা বেতন পান আপনার স্বামী? 1 লাখ? 1.5 লাখ? বাকি টাকা কোত্থেকে আসে? বলুন, বাকি টাকা কোত্থেকে আসে? রাত জেগে তোমার সব নাটক শোনার সময় আমার নেই। দাঁড়ান মিস্টার জাজ। আমি যখন ব্যারিস্টারি শেষ করে দেশে আসি, রাস্তায় একটি মেয়ের সাথে দেখা হয় আমার। স্যার, 5 বছর পরে আমার বাবাই বিদেশ থেকে আইছে। আমি হইনা দৌড় দিছি, আমার হুশ ছিল না। আমারে মাফ কইরা দেন স্যার। তোমার নাম কি? আমার নাম জান্নাত। কোথায় থাকো? ওই যে ওই বাড়ি, 3/4। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও। ভীষণ ভালো লাগে মেয়েটির মন। কাজের ফাঁকে প্রায় মনে পড়ে মেয়েটিকে। একদিন কৌতূহলবশত দেখতে যাই তাকে, গিয়ে পাথর হয়ে যাই। মেয়েটির বাবার সজ্ঞাতে তাকে আটকে রেখে মেয়েটিকে ধর্ষণ করেছে একদল নরপশু। মেয়েটির পরিবার বলে, না, ওরা অনেক শক্তিশালী, ওদের অনেক টাকা, আপনি ওদের সাথে পারবেন না। তারপরে আমি জোর করে মামলা করালাম। মামলা এগিয়ে চলতে চলতে এক সময় কি উঠল আমাদের এই প্রিয় জজ সাহেবের এজলাসে। প্রসিড অন প্লিজ। ওই যে ওরা 3 জনই তো আপনাকে ধর্ষণ করেছে, তাই তো? ওই 3 জন তো একসাথে আপনাকে ধর্ষণ করেনি। প্রথম কে করেছে? উনি নাকি উনি? কি হলো, জবাব দিন। উনি প্রথম আমাকে ধরেছে। ইয়াবা, আপনাকে কোথায় ধরেছে? পায়ে, হাতে, নাকি বুকে? ধর্ষণ করতে হলে তো জামা কাপড় খুলতে হবে অবশ্যই। উনি প্রথম আপনার কামিজ খুলেছিল না সালোয়ার? মামলা প্রমাণ করতে হলে আপনাকে সব কিছু খুলে বলতে হবে। ধরুন, একটা নারী যদি উলঙ্গ থাকে, তারপরও যদি সে সহযোগিতা না করে, তাহলে একটা পুরুষ তার ভেতর কখনোই প্রবেশ করতে পারে না। এখানে কান্নাকাটি করে কোনো লাভ নেই তো, এটা কোর্ট, এখানে আপনি বলতে। এই মেয়েটি একটা বন্ধ কক্ষে ধর্ষিত হয়েছে, আর ধর্ষণ করেছিল এই 3 নরপশু। কিন্তু আজ এই ভরা মজলিসে আদালতে দাঁড়িয়ে প্রতিটি প্রশ্নে সে ধর্ষিত হচ্ছে। কিন্তু বিচারের স্বার্থে সমস্ত কিছুর চুল চেরা বিশ্লেষণ প্রয়োজন। প্রশ্ন তো আমাকে করতেই হবে। তার চেয়ে কি এটা ভালো হয় না যে আমার মোয়াক্কেল যদি রাজি থাকে, তাহলে সে তার শরীরের সমস্ত বসন খুলে খুলে প্র্যাকটিক্যালি দেখাবে কিভাবে ঘটনাটা ঘটেছিল। মহামান্য আদালত কি তা দেখতে রাজি আছে? মিস্টার স্বাধীন, আপনার মোয়াক্কেল যেমন আবেগপ্রবণ, আপনিও তেমনি আবেগপ্রবণ।
আবেগ দিয়ে তো বিচার কাজ চলে না। আমি কারো কোনো শাস্তি চাই না, আমাকে এখান থেকে যেতে দিন, আমাকে দয়া করে যেতে দিন। প্রসিকিউশন এবং আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক ও সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই অভিযোগ যথাযথভাবে প্রমাণিত না হওয়ায় আসামিদের বেকসুর খালাস প্রদান করা হলো। কইছিলাম না স্যার, পারবেন না। বাবা আমগো অনেক বিপদে পড়তে হইব। আপনার ফেভার না পেলে বিপদে হয়ে যেত। থ্যাংক ইউ চৌধুরী সাহেব, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সেদিন থেকেই মাথায় হাজারো প্রশ্ন এসে ঘুরপাক খাচ্ছে। জন্ম থেকে যে সুখের জীবনযাপন করেছি, ছাত্র জীবনে যে অজস্র টাকা দুহাতে খরচ করেছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ থেকে ব্যারিস্টারি পাশ করে এসেছি, এই যে আলিশান বাড়িতে বাস করি, আপনারা প্রাণ খুলে যে অজস্র টাকা খরচ করেন, এসব কোন টাকা? আরে তুমি এখানে? আমি এখানেই জব করি। বাহ, ভালোই তো হলো। তোমার কোম্পানির মালিক তো আমার বড় ভাই। ওকে, দেখা হবে। একটা মেয়ে আমাদের মহল্লায় থাকে, ওরে দেখলে আমার মাথা টন টন করে উঠে। আর এখানে এসে দেখলাম আপনার অফিসের স্টাফ। ভূমি ম্যাডাম, আপনাকে চেয়ারম্যান স্যার ডেকেছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়াকে চেনো? তুমি যে মহল্লায় থাকো, ওরা হচ্ছে ওই মহল্লার বাবা মা। ভালো সম্পর্ক থাকলে তোমার অনেক লাভ হবে। বোঝাতে পেরেছি? জি স্যার। প্লিজ। স্যার। জি, ওকে ডাক। ম্যাডাম চলে গেছেন। কি? ম্যাডাম চলে গেছেন স্যার। মান সম্মানের ব্যাপার। কি হয়েছে ভাই? ভূমি রিজাইন দিয়ে চলে গেছে। আরে ব্যারিস্টার সাহেব যে, আসুন ব্রাদার আসেন আসেন। প্লিজ। বসুন বসুন। আপনি কি আজকে টাকা দিতে চান? যদি আপনার অনুমতি হয়। অনুমতি দেয়া হলো। ব্যারিস্টার সাহেব, আপনি কিন্তু ভালোই খোঁজা দিতে জানেন। আইনের লোকরা তো এই বিষয়ে খুব দক্ষ হয়, জানেন না? থ্যাংক ইউ সো মাচ। শামীম ভাই, ওনার নামে একটা রসিদ কাটুন, আর দাতা সদস্যর খাতায় ওনার নামটা ইমিডিয়েটলি তুলে দিন। হ্যাঁ ভূমি, বল। অর্পিতা, বাড়িওয়ালা আমাকে একদিনের মধ্যে বাড়ি ছাড়তে বলেছে। কি? এমনকি মহল্লাও ছাড়তে বলেছে। কেন? তুই ওদেরকে থাকতে বল, তুই ওদের থাকতে বল, আমি আসছি। অর্পিতা, ভয় পাস না, আমি আছি। ভূমিকে একদিনের মধ্যে বাড়ি ছাড়তে হবে, এমনকি মহল্লা ছেড়েও চলে যেতে হবে। কারণ কি চাচা? সব কথা তো আর বলা যায় না মা, আমার উপর চাপ আছে। কিসের চাপ? হায় রে চাচা, আপনি বলতে না চাইলেও আমি জানি। ওই হাশেম খার ছেলে হাসান মিয়ার দলবল, তাই না? হ্যাঁ, বাপে তো অঢেল সম্পত্তি রেখে গেছে, ছেলে বসে বসে ওগুলো নষ্ট করে আর বখাটিগিরি করে না? ওর বিরুদ্ধে অনেক কমপ্লেন আছে। ওর রাত বিরাতে ঘরে ফেরে, কই যায় না যায়। আমিও তো একটা মেয়ে, যখন ঘর থেকে বের হই, রাস্তায় 15 বছরের কিশোর থেকে 70 বছর বয়স্ক বুড়ো পর্যন্ত চাচা এমন ভাবে তাকিয়ে থাকে যেন চোখ দিয়েই গিলে খাবে। পেশা তো তারা, পেশা তো এই সব। একটু চাপ টাপ সামলানোর ক্ষমতা অর্জন করেন চাচা। আসি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, সৈয়দ এহসান বলছেন? জি, আপনি কি বলছিলেন? ভাই, আমার নাম অর্পিতা, আলো নামের একটি সংগঠনের প্রেসিডেন্ট। আপনি অনেক দিন বাঁচবেন। আপনার অনেক প্রশংসা শুনেছি। আপনাকে নিয়ে গল্প করছিল আমার এক ছোট ভাই। যাই হোক, বলুন।
কি বলতে চান? ভূমি নামের একটা মেয়ে জব করতো আপনার অফিসে। আমি তার ব্যাপারে কিছু কথা বলবো। ও তো রিজাইন করেছে। আমি জানি, কিন্তু যতদিন তার অন্য কোথাও জব না হচ্ছে আপনি ততদিন তার বেতন দিয়ে যাবেন। আপনি কার সাথে কথা বলছেন আপনি জানেন? জি, খুব ভালো করেই জানি, কিন্তু আপনাকে যা বলেছি সেটা আপনার মানতে হবে। ওই তুই বলে চাঁদাবাজি করস? কিসের চাঁদাবাজি? কারা আপনারা? মহিলা রংবাজ। কারা এরা? রিসেন্টলি আমার একটা লোকের সাথে হটটক হয়েছিল, হয়তো তার লোক হতে পারে। কে সে? সৈয়দ এহসান নামে একজন। এরা তো ভয়ঙ্কর রকম বাজে লোক। এরা করতে পারে না এমন কোনো কাজ নেই। তুমি এদের সাথে জড়ালে কি করে? যেভাবেই জড়াই, আমিও তাদের ছাড়বো না। না অর্পিতা, তুমি ওদের সাথে লাগতে যেও না। দেখো, অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তোমার। তুমি এইসব সংগঠন ছাড়ো। হোয়াট ইউ মিন বাই সংগঠন? আই মিন, তুমি যা করছো এটা স্বপ্ন, এটা মরিচিকা। তুমি তো একা দেশটাকে ঠিক করতে পারবে না। অর্পিতা, আমি তোমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখি। চলো দুজনে মিলে একটা সুন্দর সুখের জীবন গড়ি। প্লিজ কাম ব্যাক। ছাড়ো এসব। প্রয়োজন হলে আমি আপনাকেও ছেড়ে দেব। কি বললে তুমি? আমাকে ছেড়ে দেবে? প্রয়োজনে তাই দেব, তবু আমি আমার সংগঠন ছাড়বো না। তাই? হ্যাঁ, তাই। তুমি তোমার সংগঠন নিয়েই থাকো। আসসালামু আলাইকুম, সৈয়দ এহসান বলছেন? জি ওসি সাহেব বলুন। একটা বিষয়ে একটু আপনার সাথে কথা বলা দরকার। আপনি কি একটু কষ্ট করে থানায় আসবেন, নাকি আমরা আপনার অফিস কিংবা বাসায় আসব? আরে না না, আপনার আসার প্রয়োজন নেই, আমিই আসছি। অর্পিতা নামে কাউকে চেনেন? অর্পিতা? তাকে রাস্তায় কিছু অচেনা লোকজন মারধর করেছে। সে কাউকে চিনতে পারেনি, কিন্তু আপনার হাত থাকতে পারে বলে সন্দেহ করছে। দেখুন ওসি সাহেব, প্রথমত আমি তাকে চিনি না। দ্বিতীয়ত, একজন মেয়ে মানুষকে মারধর করার মতো কাজ একমাত্র কাপুরুষরাই করতে পারে। আই ডু বিলিভ। ওকে, নেক্সট টাইম যদি কথা বলতে হয় প্লিজ। শিওর। কি বলেন ওসি সাহেব? আইনকে সহযোগিতা করাই তো আমাদের মতো সচেতন মানুষের কাজ। থ্যাংক ইউ ভেরি মাচ। মোস্ট ওয়েলকাম। জি মিস্টার এহসান। আপনি দেখি আমার নাম্বারটা সেভ করে রেখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। যা হোক, ভূমির ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, আপনার সময় হবে? জি বলুন। দেখুন, ছোট্ট একটা ব্যাপার নিয়ে শুধু বাড়াবাড়ি না করে আমরা একসাথে বসে মিটমাট করে ফেলাটা বেটার না? জি, তাহলে তো ভালোই হয়। আসলে আমরাও তো কোনো জঞ্জাল চাই না। ভেরি গুড। আপনি কোথায় আছেন বলুন, আমি গাড়িটা পাঠিয়ে দিচ্ছি। দরকার নেই, আপনি শুধু অ্যাড্রেসটা সেন্ড করুন, আমরা আসছি। জি দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলো। এক্সকিউজ মি। জি বলুন। আমরা এহসান সাহেবের কাছে এসেছি। আসুন ম্যাডাম, আসুন। আহেন, আসুন। এই তালা লাগা। ব্যাগ দিচ্ছেন কেন? হ্যালো। হ্যাঁ ভাইয়া, চরম বিপদ, আপনি অর্পিতাকে বাঁচান ভাইয়া। কি হয়েছে অর্পিতা? এত কিছু বলা যাবে না ভাইয়া, আপনি যে কোনো মূল্যে অর্পিতাকে বাঁচান ভাইয়া। তুমি অ্যাড্রেসটা সেন্ড করো। এহসান, তুই মনে রাখিস,
আমার কিছু হলে তোকে এর কঠিন মূল্য দিতে হবে। জীবনভর তুই যে পাপ করেছিস তার সব মূল্য তোকে একসাথে দিতে হবে। সারা বাংলাদেশে যে আগুন জ্বলে উঠবে সে আগুনে পুড়ে তুই ছাই হয়ে যাবি। কোন আগুনের কথা তুই বলছিস সেটা আমি জানি না, তবে রূপের আগুনে পড়তে মরতে আমি বেশ ভালোবাসি। তাহার বসন খুলিয়া ফেল এবং ফুলসজ্জায় তাকে শয়ন করাইয়া দাও। হ্যাঁ বাবা বল। আম্মা, আম্মা, আপনি যাকে পুতুলের মতো করে সাজিয়ে রাখতে চেয়েছিলেন সে আজ মৃত্যুর সাথে লড়াই করছে। কি হয়েছে ওর? আম্মা, সর্বনাশ হয়ে গেছে। অর্পিতাকে নিয়ে আমি হাসপাতালে। আপনি একটু আসবেন ওকে দেখতে? কেন আসবো না বাবা, আমি এক্ষুনি আসছি বাবা, এক্ষুনি আসছি। স্বাধীন, স্বাধীন, কি অবস্থা ওর? এ কি? আম্মা, আম্মা, অর্পিতা ইমার্জেন্সিতে। আমি জানি না কি অবস্থা। স্বাধীন ভাই, নারী নির্যাতন, নারী নির্যাতন বন্ধ করো, বন্ধ করো। নারী নির্যাতন, নারী নির্যাতন বন্ধ করো, বন্ধ করো। নারী নির্যাতন, নারী নির্যাতন বন্ধ করো, বন্ধ করো। আগুন ঘরে ঘরে। অর্পিতা, অর্পিতা, কি হয়েছে মা? কি হয়েছে? কি হয়েছে? শান্ত হও অর্পিতা, কিচ্ছু হবে না, শান্ত হও। কিচ্ছু হবে না। অর্পিতা শান্ত হও, কিচ্ছু। ভয় পেও না অর্পিতা, আমি আছি তোমার পাশে। এই দেখো, দেখো, সবাই আছে তোমার পাশে, সারা দেশের মানুষ আছে তোমার পাশে। তুমি ভয় পেও না অর্পিতা, তুমি শান্ত হও, শান্ত হও মা, শান্ত হও। আমি ওকে বাসায় নিয়ে যাব। এখানে পুলিশ, সাংবাদিক, ভিজিটরদের ভিড়, ক্রাউডে ওর সমস্যা হয়। আসসালাম। এই 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 দাঁড়ান 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 দাঁড়ান, আপনি কোথায় যান? হ্যাঁ, এত রাইতে? যান 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 যান, বাড়ি যান। স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসেন আসেন, ঠিক আছে, তাড়াতাড়ি আসেন। গেট লাগা, গেট লাগা, গেট লাগা। আরে পালাচ্ছিস কেন? এইদিকে, এইদিকে। আমি সারা দেশ উত্তাল, এখন তো ঘর থেকে বের হওয়াটাই মুশকিল, বুঝছিস? ফোন রাখা যাবে না, কারণ পুলিশ যে কোনো সময় ট্র্যাক করে ধরে ফেলতে পারে। একসাথে থাকার তো প্রশ্নই আসে না। দেশের বাইরে পালিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নাই ভাই। শোন, তুই তোর মতো করে পালা, আমি আমার ব্যবস্থা নিচ্ছি। ভাই টাকা টাকা, এই নে, যা যা। ভাই, সালাম। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু। আচ্ছা মিস অর্পিতা, আপনি তো একটি সংগঠনের সভাপতি,
প্রেসিডেন্ট, উনার সংগঠন চালানোর জন্য প্রচুর টাকা দরকার এবং সেই টাকা পয়সা জোগাড় করার জন্য টাকাওয়ালা লোকও দরকার। উনি টাকা সংগ্রহ করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন এবং সেই টাকাওয়ালাদের সাথে বিভিন্ন সময় সেই রকম একটি অনৈতিক সম্পর্কে উনি জড়িয়ে যান। সেই রকম একটি ঘটনাই ঘটেছে আমার মক্কেলদের সাথে। ইউর অনার, কথায় বনিবনা না হওয়াতে উনি আমার মক্কেলদের সাথে দুর্ব্যবহার করেছেন, আর সেই কারণে কিছু ধস্তাধস্তি ছাড়া আর অন্য কিছু ঘটেনি ইউর অনার। অবজেকশন ইউ অনার। আমার সিনিয়র এবং বিজ্ঞ প্রতিপক্ষের কথায় আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল। এক ভদ্রলোক মাটিতে একটা দাগ কেটে একজন গুণী লোককে বললেন, আপনি এই দাগটিকে স্পর্শ না করে ছোট করে দিন। গুণী লোকটি মৃদু হেসে পাশেই একটা লম্বা দাগ কেটে লোকটিকে বললেন, দেখুন আপনার দাগটা ছোট হয়ে গেছে। অন্যের গায়ে হাত না দিয়েও তাকে ছোট করা যায়। আমি বলতে চাই, আইনজীবীগণ তাদের মক্কেলদের বাঁচানোর জন্য বিভিন্ন কৌশলের আশ্রয় নেবেন, এটা খুবই স্বাভাবিক, কিন্তু তার জন্য কাউকে হেয় করা কিংবা কারো মাথায় কলঙ্কের বোঝা চাপানোর কোনো প্রয়োজন নেই। কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন যে তরুণী, তিনি তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের উপকারে কাজ করেন, আর যে কারণে তিনি সারা দেশের মানুষের কাছে সমাদৃত, তার প্রতি কোনো অশোভন ইঙ্গিত করা মোটেই সঙ্গত নয়। আমি এই মুহূর্তে শুধু ওসি সাহেবকে আপনার সামনে হাজির করে তার কিছু বয়ান শুনতে চাই। অনুমতি দেওয়া গেল। আমি যখন এই থানায় এসে যোগদান করি, তখন এই মামলার প্রধান আসামি সৈয়দ এহসান সাহেবের প্রধান সহযোগী জনাব হাসানের বিরুদ্ধে একটা অভিযোগ পাই। তার কিছুদিন পরে সৈয়দ এহসানের বিরুদ্ধে একটা অভিযোগ আসে। আমি ওনাকে থানায় তলব করি এবং জিজ্ঞাসাবাদ করি। ওনার কথাবার্তায় আমার সন্দেহ হয়। একটা টেলিফোনিক ভয়েস রেকর্ড আমার কাছে আছে। মহামান্য আদালত, আপনার অনুমতি পেলে আমি তা শোনাতে পারি। অনুমতি দেওয়া গেল। জি মিস্টার এহসান। আপনি দেখে আমার নাম্বারটা সেভ করে রেখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। যা হোক, ভূমির ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, আপনার সময় হবে? আপনি শুধু অ্যাড্রেসটা সেন্ড করুন, আমরা আসছি। জি, দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মহামান্য আদালত, এই মামলার ঘটনা যখন ঘটে, খবর পাওয়ার সাথে সাথেই আমি ঘটনাস্থলে ছুটে যাই এবং ঘটনাস্থলের আশেপাশের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ জব্দ করি। আমার মনে হয় এই মামলা প্রমাণের জন্য সিসি ক্যামেরার ফুটেজগুলিই যথেষ্ট। এটা নিয়ে যান। জি। সাক্ষ্য প্রমাণ এবং আইনজীবীদের যুক্তি তর্কের ভিত্তিতে একথা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে আসামিরা অপরাধ সংগঠিত করেছে। তারা সদল বলে বাদীকে বলাৎকার করেছে এবং তাকে হত্যার চেষ্টা করেছে। সুতরাং এই আদালত তাদের সবাইকে বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-এর 3 ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে। কোনো লাঞ্ছিতা মেয়েকে যদি এই দেশ, এই সমাজ গ্রহণ করতে না পারে, তাহলে তো লাখো মেয়ের জীবন ধ্বংস হয়ে যাবে। আর যদি আমার বোনের ক্ষেত্রে এমন কিছু হতো, অন্য কারো মেয়ের জীবনে এমন ঘটনা ঘটতো, তাহলে কি তাদেরকে ফেলে দেবে এই সমাজ? আমি তোমাকে বলিনি, যতদিন এই নিঃশ্বাসটা আছে ততদিন আমি তোমার হাত ছাড়ব না। অর্পিতা, যদি বাঁচি একসাথে বাঁচব, যদি মরি একসাথে মরব।